তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ ভারতের পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। লাভের আশায় ইয়ার্ড ও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিচ্ছে চট্টগ্রাম বন্দর। দেশীয় প্রতিষ্ঠানের ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের, দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দাবি। শিক্ষাবর্ষ শেষ হতে চললেও মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়ায় চূড়ান্ত হয়নি। 7 স্কেলের প্রস্তাব গ্রহণের চিন্তা বোর্ডের, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। এবং টি-20 বিশ্বকাপের শিরোপা লড়াই আজ। প্রথমবার ফাইনালে মুখোমুখি অপরাজেয় দুই দল। এক যুগের খরা কাটাতে মরিয়া ভারত, ইতিহাসের হাতছানি দক্ষিণ আফ্রিকার। সকালের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের কড়া সমালোচনা শুরু হয়েছে খোদ তার নিজের রাজ্য জুড়ে। তৃণমূল নেত্রীর এমন মনোভাবে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন মমতার রাজ্যের বর্ষিয়ান সাংবাদিকরা। তাদের কেউ কেউ বলছেন 2011 সালে তিস্তা চুক্তির সময় তৎকালীন মনমোহন সিং সরকার অনেক চেষ্টা করেও বোঝাতে পারেননি মমতাকে। তবে গঙ্গার চুক্তি নবায়ন মমতা আটকাতে পারবেন না। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সফর সঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা। 2011 সাল থেকে 2024 গেল 13 বছর ধরে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। বাংলাদেশের অধিকার থাকলেও সেই পানির ন্যায্য ভাগ্য পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ, যার ফলস্বরূপ উত্তরবঙ্গে কখনো বন্যা আর কখনো তীব্র খরা। তিস্তায় বাগড়া দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের নজর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের দিকেও। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের প্রচারে গিয়ে ফারাক্কার ব্যারেজ লাগোয়া মানুষকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছিলেন মমতা। আর এবার দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর সরাসরি তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে রণংদেহী রাজ্যটির মুখ্যমন্ত্রী। এতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষকরা। তাদের মতে এই ধরনের আচরণ প্রতিবেশী দুই দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মমতা নিজে মনে করছেন যে তিনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন প্রধানমন্ত্রী। এই যে তার নিজের চিন্তাভাবনাটা দুই দেশের সম্পর্ক দিনের পর ক্ষতি করে দিয়েছে। বর্ষিয়ান এই সাংবাদিক 2011 সালে তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে মমতার অবস্থানের কড়া সমালোচনাও করেন। বলেন, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন 3 বার মুখ্যমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন কলকাতায়, কিন্তু মমতা বোঝেননি। তিস্তা চুক্তি যাতে মমতার মনমোহন সিং এর সঙ্গে ঢাকায় যায়, সেই আলোচনার জন্য তৎকালীন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী শিবশঙ্কর মেনন, হুইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, শিবশঙ্কর মেনন 3 বার কলকাতায় আসে ভারত সরকারের ইরিগেশন সচিবকে সঙ্গে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে। তুই বুঝতে চান, আমি বুঝবো না। শিবশঙ্কর খুব চড়ে গেছে। চিফ মিনিস্টার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ABCD, তাকে তুমি ইংরেজিতে আগে শেখাও, তারপর তোমার ডিপ্লোমেসি ফরেন অফিসের সঙ্গে কথা বলতে হয় কিভাবে সেটা তাকে জানতে হবে। বিশ্লেষকরা বলছেন, বিজেপির সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণেই গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতার কঠোর এই অবস্থান। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবার আর শুধু পণ্য ওঠানামা কিংবা জাহাজ হ্যান্ডেলিং নয়, একেবারে ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিলিয়ন ডলার লাভের আশায় নিজেদের ইয়ার্ড ও টার্মিনাল বিনিয়োগের জন্য দেয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে। সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানালেও বন্দর পরিচালনায় দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বঙ্গোপসাগরের মোহনা ঘেঁষে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ছে বিদেশি জাহাজ। চলছে জাহাজে কন্টেনার উঠানামাও। নিরাপত্তা সরঞ্জাম এবং নির্ধারিত পোশাক পরে কাজ করছেন
দেশি বিদেশি শ্রমিকেরা। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এখন বিদেশি বিনিয়োগের রোল মডেল। যতগুলো বড় বড় শিপিং লাইন আছে, টার্মিনাল অপারেটর আছে, তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে। কাজে আমরা তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমি বারবার একটা কথা বলেছি, দেশের স্বার্থ চট্টগ্রামবাসীর স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ এখানে হবে না। শুধু বন্দর কেন্দ্রিক পণ্য হ্যান্ডেলিং নয়, চট্টগ্রাম বন্দর সেই নীতি থেকে সরে এসে অনেকটা ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরছে। বন্দর ব্যবহার এবং বিনিয়োগে একের পর এক বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ায় এই সিদ্ধান্ত। চলতি বছরেই 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কসলাইন, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি। একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো, কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারীরা যেখানে সুযোগ পাওয়া উচিত, তাহলে কম্পিটিশনটা হবে। আর কম্পিটিশন হলে কাজটা ভালো হবে, আর কাজটা ভালো হলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা প্লাস পয়েন্ট হবে। শুধু পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি নয়, বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি, বে টার্মিনালের 3টি টার্মিনাল লালদিয়ার চরে আসছে বিদেশি বিনিয়োগ। এনসিটি, সিসিটি এবং জেসিবি সহ বন্দরের জেটিগুলো পরিচালনা করছে বেশ কটি দেশীয় বার্তা অপারেটর প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের মতে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকলে দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে। কাতার, সৌদি আরব এবং সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ফ্রান্স, ইউরোপিয়ান কিছু কান্ট্রি, এশিয়ান কিছু কান্ট্রি, মিডল ইস্ট কান্ট্রি, তারাও কিন্তু আগ্রহ প্রকাশ করছে। এবং আমরাও চাচ্ছি যে যেহেতু এটা আন্তর্জাতিক বন্দর এবং দেশি বিদেশি বড় বড় কোম্পানিগুলো আমাদের সঙ্গে আসুক, এই সমস্ত একসাথে এই বন্দর উন্নয়ন, বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টেকনোলজি আনা, সার্ভিস ভালো করার ব্যাপারে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করবে আমরা চাই। বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর শুধু পণ্য উঠানামা করে তাদের ব্যবসা সীমিত রেখেছিল। এখন সে নীতিতে পরিবর্তন আসছে। চট্টগ্রাম বন্দর এখন ল্যান্ডলর্ড বন্দর হতে চায়, তার জমি ব্যবহার করতে চায় বিদেশি বিনিয়োগকারীরা। আর বিদেশি প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে। প্রথম পর্যায়ে বিনিয়োগ করেছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এখন তাদের নিয়ন্ত্রণে। একইভাবে বে টার্মিনাল সহ এনসিটিতেও বিনিয়োগ করতে চায় বিদেশি প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। শিক্ষাবর্ষ শেষ হতে চললেও মাধ্যমিকের নতুন কারিকুলামের মূল্যায়ন প্রক্রিয়ায় চূড়ান্ত হয়নি। 7টি স্কেলে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে কারিকুলাম বোর্ড। একে সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ সাক্ষ্য দিয়ে 7 স্কেলে মূল্যায়ন পদ্ধতি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষা বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর মাধ্যমিক পর্যায়ের 9ম শ্রেণী পর্যন্ত চলছে নতুন কারিকুলাম। তবে গত বছর থেকেই অভিভাবক সহ নানা অংশীজনের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি ঢেলে সাজাতে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিষয়ে 5 ঘন্টার মূল্যায়ন হবে। মূল্যায়নের 65% হবে লিখিতভাবে, আর শেখনকালীন মূল্যায়ন হবে 35%। প্রারম্ভিক থেকে শুরু করে বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য এই 7টি স্তরে মূল্যায়নের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেখানে প্রারম্ভিক পর্যায়ে পারদর্শিতার সর্বনিম্ন স্তর আর অনন্য হলো সর্বোচ্চ স্তর। সর্বনিম্ন স্তরটা প্রারম্ভিক এবং সর্বোচ্চটা হচ্ছে অনন্য, এবং এই মাঝখানের প্রত্যেকটারই একটার ইকুয়াল ইন্টারভেল আছে, মানে সম দূরত্বে অবস্থান করছে এই 7টা লেভেলের প্রত্যেকটা। এছাড়া একটি শ্রেণীতে 2টি বিষয়ে কাঙ্ক্ষিত পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়া যাবে। 3টা বিষয়ে যদি বিকাশমানে থাকে তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। আর 2টো বিষয়ে যদি হয় তাহলে আমরা তাকে বলছি শর্ত সাপেক্ষে
পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করবার কথা। শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু তাকে যে দুইটা বিষয়ের জন্য আমরা বলছি যে রিপিট করব, সেটা কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নয়। সে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে একাদশ শ্রেণীর ক্লাসে করবে, একাদশ শ্রেণীর পড়ায় পড়বে, শুধু সামষ্টিক মূল্যায়ন পরবর্তী বছরে যেটা হবে সেখানে গিয়ে সে ওই দুটো বিষয়ে পরীক্ষা দিতে হবে। এবং যতদিন পর্যন্ত সে এই দুইটা বিষয়ে সামষ্টিক মূল্যায়নে উত্তীর্ণ হতে না পারবে ততদিন পর্যন্ত সে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে চলতি শিক্ষাবর্ষের প্রথম 6 মাস পার হয়ে গেলেও এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে না পারাকে দুর্বলতা বলছেন শিক্ষাবিদরা। এছাড়া 7 স্কেলে মূল্যায়ন হলে তা আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু গ্রহণযোগ্য হবে সে ব্যাপারে সন্দিহান তারা। বাংলাদেশের নাগরিক যারা ভবিষ্যতে গড়ে উঠবে তারা তো নিশ্চয়ই আন্তর্জাতিক নাগরিকে পরিণত হবে। সুতরাং আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের যে মূল্যায়ন পদ্ধতি আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড অনেক টেস্ট আছে, সেগুলোর সাথে আমাদের এটা সামঞ্জস্যপূর্ণ না। আমি মনে করি এগুলো সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। না হলে ইকুইভ্যালেন্সির সময় অথবা হায়ার এডুকেশনের সময় আমাদের আজকের শিক্ষার্থীদের নানা রকমের হোঁচট খেতে হবে। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সঙ্গতি রেখে নতুন কারিকুলামের সব দিক সাজানো হয়েছে বলে দাবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পাহাড় ধসের শঙ্কার পরও রাঙ্গামাটিতে থামছে না ঝুঁকিপূর্ণ বসবাস, বরং আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। শহরে 31টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকি নিয়েই বসবাসকারীদের তালিকা করে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। পাহাড়ের ঢালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বসতি। ধসের ঝুঁকি নিয়ে বসবাস বাসিন্দাদের। রাঙ্গামাটি সদরের শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন ও রাঙ্গাপানি, কাপ্তাই, কাউখালী, নানিয়ারচর সহ প্রায় সব উপজেলার পাহাড়ি এলাকার এমন পরিস্থিতি। বর্ষা মৌসুমে মূর্তিমান আতঙ্কের নাম পাহাড় ধস। এরপরও 2017 সালের পর থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি বেড়েছে কয়েক গুণ। কারণ হিসেবে নাগরিক সুবিধা বাড়াকে দেখছেন তারা। প্রশস্ত সড়কের পাশাপাশি পৌঁছে গেছে বিদ্যুৎ, ফলে বসতি স্থাপনে বেড়েছে আগ্রহ। 7 বছরে জায়গার দাম বেড়েছে কয়েক গুণ। প্রশাসনের নজরদারির অভাবে প্রতিনিয়তই বাড়ছে বসতি। ঝুঁকি জেনেও জায়গা ছাড়তে রাজি নয় বাসিন্দারা। ভূমিধস হলেও আমাদের থাকতে হয়, কারণ আমরা নিরুপায়। এখানে ভূমি পাহাড়ে পাদদেশটা ছাড়া আমাদের থাকার কোনো অবস্থান নেই। আমরা জায়গা জমিন হাঁস হোক চাকমার কাছে কিনে নিচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ তো স্বপ্নই হয় না, এ কারণে তেমন ভয় লাগে না আগের মতো। বেশি বৃষ্টি হলে ওই আশ্রয়কেন্দ্রে যুব উন্নয়নে যায়। ঝুঁকিপূর্ণ স্থানে বসতি স্থাপন বন্ধের স্থায়ী সমাধান চান সুধীজনরা। তালিকা করে পাহাড়ি বাসিন্দাদের পুনর্বাসনের কথা জানান জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং এটি কোনো ইমিডিয়েট ব্যবস্থা না, এটার একটা স্থায়ী সমাধান করতে হবে। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে তাদের একটা তালিকা আমরা করার তালিকা করব এবং তালিকা করে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় সেভাবে একটা পরিকল্পনা করব। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 5,000 পরিবারের প্রায় 20,000 লোক পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছেন। সময় সংবাদ, রাঙ্গামাটি। ব্রাহ্মা জাতের গরু নিষিদ্ধের কথা দেশের আইন নীতিমালার কোথাও নেই, বরং বিফ ক্যাটল ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নে ব্রাহ্মা পালনকে এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে IMED। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের দাবি মানছেন প্রাণী সম্পদ অধিদপ্তরও। বিশেষজ্ঞরা বলছেন কম দামে গরুর মাংসের চাহিদা মেটাতে ব্রাহ্মার মতো মাংস উৎপাদনকারী জাতকে এগিয়ে নেওয়ার এখনই উপযুক্ত সময়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্রাহ্মার কোনো বীজ অবশ্যই এটাকে বলবো যে আমি অনুমোদন দিই না। ব্রাহ্মা নিষিদ্ধ এরকম কোনো বিষয়টা আমি এখনো জানি না। নিয়ন্ত্রিত, এটা নিষিদ্ধ। ভালো দিক হলো এটা অল্প খেয়ে বেশি গ্রোথ আসে। দেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি, লালন পালন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ, নিয়ন্ত্রিত নাকি উন্মুক্ত, এই আলোচনার জল গড়িয়েছে অনেক দূর। সেই স্রোতে ভেসে আমরাও দেখতে চাই কত দূর গেলে বিলীন হয় এই বিতর্ক। প্রথমেই আমরা বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মুখোমুখি। ব্রাহ্মা নিষিদ্ধ আনা যাবে না, কোনো বাণিজ্য নীতিমালা গভর্নমেন্টের কোথাও প্রজ্ঞাপনে এটা বলা নাই।
সংগঠনটির দাবির ভিত খুঁজব। তার আগে ব্রাহ্মা সম্পর্কে জেনে নেই খানিকটা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, 20 থেকে 24 মাসে একটি দেশি গরুর মাংস উৎপাদন ক্ষমতা যেখানে গড়ে 70 থেকে 80 কেজি, সেখানে ব্রাহ্মা থেকে পাওয়া যায় 10 গুণ বা তারও বেশি। ব্রাহ্মা কি সত্যিই নিষিদ্ধ বাংলাদেশে? প্রথমেই দেখতে চাই কি আছে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে। 34-এর ক ধারায় ব্রাহ্মার হিমায়িত সিমেন ও এমব্রায়ো আমদানির অনুমতি দিয়েছে সরকার। বেসরকারি পর্যায়ে গবাদি পশুর প্রজনন কার্যক্রম পরিচালনার সংশোধিত নীতিমালাতে সিমেন আমদানি ও ব্যবহারের শর্ত জুড়ে দেয়া থাকলেও কোথাও উল্লেখ নেই ব্রাহ্মা নিষিদ্ধের কথা। 2007 সালের জাতীয় প্রাণী সম্পদ নীতিমালাতেও বৈধতা আছে ব্রাহ্মার। এবার চোখ রাখতে চাই প্রাণী সম্পদ অধিদপ্তরের বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রথম ধাপের মধ্যবর্তী মূল্যায়ন প্রতিবেদনে, যা প্রকাশ করা হয় 2018 সালে। ওই প্রকল্প মূল্যায়নের 7ম অধ্যায়ে ব্রাহ্মার লালন পালনকে উৎসাহিত করার সুপারিশ করেছে আইএমইডি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। ওই প্রকল্প পরিচালকও জানালেন, ব্রাহ্মা বাংলাদেশে নিষিদ্ধ এমন তথ্য নেই তার কাছে। এই গত 5-6 বছরে কোনো আইন, নতুন আইন হয়েছে কিনা এটা আমার ওইভাবে জানা নেই। বিগত আইনে এটা নিষিদ্ধ না। এবার যেতে চাই প্রাণী সম্পদ অধিদপ্তরে। সংস্থার মহাপরিচালকের কাছে জানতে চাই, ব্রাহ্মা গরু বাংলাদেশে নিষিদ্ধ কি না। এটা আপনি যখন আইপিওতে দেখবেন যে ব্রাহ্মা গরু দেশে আনা নিষিদ্ধ, এরকম কিছু লেখা নেই। নিষিদ্ধ না হলে কেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এই জাতকে? আমাদের মেইন স্ট্রিম কি দেশি গরু, হলস্টিন ফ্রিশিয়ান ক্রস। তা আমাদের এটা থাকতে আমার অন্য কিছু দরকার থাকে। দেশে যখন গরুর মাংসের দাম চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে, তখন সহজলভ্য করতে কি করা দরকার তা জানতে আমরা হাজির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে। মাংসটাকে কম দামে যদি দিতে চাই ভোক্তাদের কাছে, শুধু গরু কেন, আমি বলবো ছাগলের জন্য, ভেড়ার জন্য আমাদের এই মাংস জাতের দিকে চলে যেতে হবে। ব্রাহ্মা ঘিরে এত আলোচনা সমালোচনা শুরু 2021 সালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে সাদিক এগ্রোর আমদানি করা 19টি গরু জব্দ ও খালাসে হাইকোর্টের দেয়া আদেশে মিথ্যা ঘোষণায় ওই চালান আমদানির কথা বলা হলেও নিষিদ্ধ বলা হয়নি ব্রাহ্মাকে। দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে গিয়ে সচেতনতা এবং নিয়ন্ত্রণের অভাবে মাংস উৎপাদনে পিছিয়ে থাকে এবং তুলনামূলক কম দামে গরুর মাংস কেনা এবং খাওয়ার সুযোগ থেকে দেশের মানুষকে বঞ্চিত করার যৌক্তিকতা কি? আপনাদের মতোই সেই ব্যাখ্যা খুঁজছি আমরাও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ের পাদদেশে এখন সুমিষ্ট আনারসের গন্ধ। আকারে বড় ও খেতে সুস্বাদু বান্দরবানের আনারস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়ারা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এখন জাকির। পাহাড়ের ঢালে ভাঁজে ভাঁজে আনারসের বিশাল বাগান। এখন প্রতিটি গাছেই শোভা পাচ্ছে রসালো ফল, সুমিষ্ট আনারস। রুমাথানচি, রোয়াংছড়ি, সদরের চিম্বুক, লাইমিপাড়া, ফারুকপাড়া ও শৈলপ্রপাত সহ সবগুলো পাহাড়ে এখন ফলটির মৌসুম। বাগান থেকে বিক্রয় উপযোগী এসব আনারস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। সেই আনারস বিক্রি হচ্ছে স্থানীয় হাট বাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে। এখানে আমরা বসে বসে বিক্রি করে আমরা শহরে নিয়ে যাইতে হয় না, এখানে ভালো দাম পাই। বাইরে থেকে এসে আমাদের আনারসগুলো নিয়ে যায়। গত বছর চাইতে এবছর খুব ভালো হয়েছে, এবছর বেশি বিক্রি করতে পারছি। পাহাড়ে উৎপাদিত জায়ান্ট কিউ আনারস আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে ভালো। বড় সাইজের প্রতি জোড়া আনারস বাজারে বিক্রি হয় 100 থেকে 150 টাকা। শুধু তাই নয়, পাহাড়ে উৎপাদিত আনারস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বান্দরবনের মাটি একটু আপনারা জানেন যে একটু অম্লীয় মাটি এবং বেলে দোআঁশ মাটি। এই মাটিটা আনারস চাষের জন্য খুবই উপযোগী। জুম ছাড়াও যে সমস্ত পরিত্যক্ত জমিগুলো আছে, এখানে আনারসের চাষ করার জন্য কৃষকদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তা দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর মার্চ এপ্রিল মাসে জমি প্রস্তুত করে লাগানো হয় আনারসের চারা। মে জুন মাসে বিক্রির উপযোগী হয় ফলটি। চলতি বছর আবাদ হয়েছে ৩,৮৫০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৯৯,০০০ মেট্রিক টন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। সংযোগ সড়ক না করায় 3 বছর আগে খাগড়াছড়ির ডাইনছড়ি খালের ওপর নির্মিত সেতু কোনো কাজে আসছে না। ঠিকাদারের গড়িমসিকে দায়ী করছেন এলাকাবাসী। শিগগিরই সংযোগ সড়কের কাজ শুরুর আশ্বাস এলজিইডির। ছোটন বিশ্বাসের তোলা ছবি ও জিতেন বড়ুয়ার তথ্য নিয়ে রিপোর্ট।
3 বছর আগেই নির্মাণ শেষ সেতুর, অথচ এখনো বাকি সংযোগ সড়কের কাজ। এতে সেতুটি যাতায়াতে তেমন ভূমিকা রাখছে না। 2020-21 অর্থ বছরে খাগড়াছড়ির মানিকছড়ির ডাইনছড়ি আমতলী সড়কে ডাইনছড়ি খালের ওপর 24 মিটার দৈর্ঘ্য আরসিসি সেতু নির্মাণ করে এলজিইডি। এতে 15 গ্রামের লক্ষাধিক মানুষের চলাচল ও পণ্য আনা নেয়ায় সুবিধা হবে। তবে দুই পাশের সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় কাজে আসছে না সেতুটি। শুকনো মৌসুমে কোনো রকমে মোটরসাইকেল ও কিছু ছোট যান চলাচল করতে পারলেও বর্ষায় তা বন্ধ থাকে। বর্ষা হলে এই জায়গার ভিতরে পানি জমে যায়, হুন্ডা আসতে অ্যাক্সিডেন্ট করে। পানি কাদা, এগুলো রাস্তাগুলো ঠিক হচ্ছে না, আজকে দীর্ঘদিন ধরে যাবত পড়ে আছে। সাইডে যে ব্রিজ দেওয়ার কথা ছিল ওই ব্রিজগুলো কিন্তু কন্ট্রাক্টর দেয় নাই। ম্যানেজারকে বলা হয়েছে, এরা কোনো এলাও করে না, কোনো পাত্তা দেয় না। কৃষকদের বাগানের আম, কাঁঠাল ও বিভিন্ন উৎপাদিত কৃষি পণ্য মানিকছড়ি সহ বিভিন্ন বাজারে নিতে হলে 4 থেকে 5 কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে যেতে হয়। এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। পাশাপাশি কৃষি জমিতে সেতুর নির্মাণ সামগ্রী রাখার কারণে ফসল উৎপাদন নিয়ে বিপাকে চাষিরা। 1 কিলোমিটারের রাস্তা বর্তমানে এখন 6 কিলোমিটার ঘুরে আসতে হয়, বাটনা হয়ে ঘুরে আসতে হয় মানুষের কাঁঠাল আম কাঁঠাল নিয়ে। বিলম্ব হওয়ার কারণটা আমি জেলা প্রশাসনে বারবার পেয়ে দিয়েছি, এখনই বলেছি। তো এটা আসলে দ্রুত বাস্তব হওয়া দরকার, মানুষের ভোগান্তির শেষ নেই। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি, পার্বত্য চট্টগ্রামের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে কাজটি করতে দেরি হয়েছে। আর শিগগিরই সংযোগ সড়কের কাজ শুরুর আশ্বাস এলজিইডির। পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সমস্যার কারণে আমাদের কাজটা করতে দেরি হয়ে গেছিল, কিন্তু ইতিমধ্যে কাজটা আমি অনেকটা প্রায় 99% কাজ করে ফেলেছি। দুই পাশে সিসি ব্লক অলরেডি বানানো আছে, খুব শীঘ্রই এটা বসানো হবে। আর আগামীকাল থেকে দুই পাশে ব্রিজের অ্যাপ্রোচ এসবিটা উন্নয়ন। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 1,83,00,000 টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি। চাঁদপুরের ডাকাতিয়া নদীর ওপর নবনির্মিত ভাষাবীর এম.এ. ওয়াদুদ সেতু দিয়ে চলাচল করছে যানবাহন। এতে দীর্ঘ 10 বছরের দুর্ভোগের অবসান হওয়ায় খুশি দুই উপজেলার মানুষ। সেতুটির কারণে আর্থসামাজিক উন্নয়ন হবে বলে আশা তাদের। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। ডাকাতিয়া নদীটি বিভাজন করেছে চাঁদপুর সদরের ছোট সুন্দর ও ফরিদগঞ্জের ইসলামপুর সহ আশপাশের অন্তত 20টি গ্রামকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে খেয়া নদী পার হতে হতো স্থানীয়দের। তবে সেই দুর্ভোগের অবসান হলো। নদীটির উপর কংক্রিট পিলার ও গ্রাডারের উপর নবনির্মিত ভাষাবীর এম.এ. ওয়াদুদ সেতু খুলে দেওয়ায় কমেছে যাতায়াতের দূরত্ব। এতে খুশি এলাকাবাসী। খুব সমস্যা হইতো নৌকা আসা যাওয়া করতে, এখন ব্রিজটা হওয়াতে আমাদের জন্য খুব সুযোগ সুবিধা ভালো হয়েছে। নৌকার জন্য এখানে আধা ঘন্টা বসে থাকতে হইতো, এখন আধা ঘন্টার জায়গায় আমরা 2 মিনিটেই ফারাফার হইতে পারতেছি। আমাদের খুব সুবিধা হয়েছে, শর্টকাটে এখন আমরা সহজেই যেই কোনো কাজ এপারে এসে করতে পারি। সেতুটি চালু হয় এলাকায় আর্থসামাজিক উন্নয়ন আরও বাড়বে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধিদের। চাঁদপুর ডিস্ট্রিক্টে যে ব্রিজগুলো হয়েছে ডাকাতিয়া নদীর উপরে, আমার মনে হয় এটাই সবচেয়ে দৃষ্টিনন্দন। অদূর ভবিষ্যতে এই ব্রিজের কারণে দুই পাড়ে কিন্তু শিল্প কারখানা হতে পারে। এখান দিয়ে মানুষ দ্রুতই ঢাকা যেতে পারবে, দ্রুত কুমিল্লা যেতে পারবে। 258 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 50 কোটি টাকা, যা বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। যুক্তরাজ্যের লেবার পার্টি নেতা স্টারমারের বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্যে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় প্রবাসী কমিউনিটিতে। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রোশনা আলী বলেছেন, অভিবাসী ইস্যুতে কেবল বাংলাদেশের নাম নেওয়া ভুল ছিল। এর আগে গেল মঙ্গলবার ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ডেইলি সান আয়োজিত এক অনুষ্ঠানে লেবার পার্টির নেতা স্টারমার বলেন, তার দল ক্ষমতায় এলে যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য হয়ে গেল শেষ নির্বাচনী বিতর্ক। এতে অভিবাসন নীতি নিয়ে দুই প্রধানমন্ত্রী প্রার্থীর মধ্যে চলে তুমুল বিতর্ক। অবৈধভাবে ব্রিটেনে বসবাসের বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশিদের উদাহরণ টানেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। এক মন্তব্যেই বেঁকে বসেছে পুরো বাংলাদেশি কমিউনিটি। পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রোশনা আলী বলেন, একক দেশ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা ভুল ছিল স্টারমারের, তবে এটিকে প্রোপাগান্ডা হিসেবে প্রচার করা ঠিক নয়। লেবার পার্টি সব সময় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান রোশনা আলী। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি মনে করি কোনো দেশেও সিঙ্গেল আউট করা ঠিক নাই।
এটা ভুল হয়েছে। আমার লিডারশিপে এটা জানাইছি যে এরকম সিঙ্গেল আউট করলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। লেবার পার্টির লগে পার্টনারশিপ আছে, এখনো আছে। So I want to assure everybody that the Labour Party is absolutely committed to making sure the British Bangladeshi community has a strong voice. Amra party's 6 জন MP আমরা, আর কোনো পার্টির MP নয় ব্রিটিশ বাংলাদেশি। এদিকে স্টারমারের মন্তব্যের জেরে বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভের মুখে এর ব্যাখ্যা দিয়েছে লেবার পার্টি। বাংলাদেশের সঙ্গে লেবার পার্টির সম্পর্ক তুলে ধরে দলটি জানায়, স্টারমার কোনো উদ্দেশ্য নিয়ে এমন মন্তব্য করেননি। তাদের দলের সঙ্গে বাংলাদেশ ও বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ বলেও জানান তারা। স্টারমার নিজেও কয়েকবার বাংলাদেশ ভ্রমণ করেছেন উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। I'm very concerned about any upset I may have caused. That certainly wasn't my intention. I didn't mean to offend anyone or upset anyone, and I'm genuinely concerned that I have done so. I value hugely the contribution the Bangladeshi community makes to our economy, to our culture, to our country. এদিকে স্টারমারের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে লেবার পার্টির টাওয়ার হ্যামলেটস শাখার ডেপুটি লিডার ও কাউন্সিলর সাবিনা ইয়াসমিন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আবারও খেলার খবর। ফাইনালে এশিয়ার দল ভারতকে নয় দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করছে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমী। প্রোটিয়াদের হাতে তাদের ইতিহাসের প্রথম শিরোপা দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট সমর্থকরা। তবে সামর্থ্য আর অতীত পরিসংখ্যানে ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন সবাই। শুরুতেই বাজিমাত। টি-20তে ভারতের একমাত্র বিশ্বকাপ এসেছিল 2007 সালের প্রথম আসরে। গেল আসরে খুব কাছে গিয়েও হাতে পাওয়া হয়নি ওয়ানডে বিশ্বকাপটা। এবার ইতিহাস গড়ার আরও একটা সুযোগ হাতছানি মেন ইন ব্লুদের সামনে। তবে এশিয়ার টিম ফাইনালে উঠলেও বেশিরভাগ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাই চান শিরোপাটা উঠুক প্রোটিয়াদের হাতে। আমরা ইন্ডিয়ার সাথে একটা রাইভালরি আছে, আর আমরা ইন্ডিয়াকে ওই কারণে সাপোর্ট করি না। আর সাউথ আফ্রিকার যে বিষয়টা, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা তকমা আছে যে চোকার্স, তারা কখনো ফাইনাল খেলে নাই, আর সেই জন্যই আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবো। তাদের প্লেয়াররা ওই রকম রেসপেক্ট পায় না আমাদের কাছ থেকে। অনেক ইস্যু আছে, যেমন অনেকেই বলে ওই আইসিসি চিট করে, এই করে সেই করে। আর ওইদিকে সাউথ আফ্রিকার সব প্লেয়াররাই অনেক ফ্যান ফেভারিট। লাল সবুজের ক্রিকেট প্রেমীদের বেশিরভাগ দক্ষিণ আফ্রিকার মাথায় সেরার মুকুট দেখার অপেক্ষায় থাকলেও দেশে টিম ইন্ডিয়ার সমর্থক সংখ্যাও নেহাত কম নয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টই দুর্দান্ত প্রতাপ রোহিতের দলের। অনেকেরই বিশ্বাস এবার অন্তত আক্ষেপ ঘোচাবে ভারত। সমীকরণের দিক দিয়ে ইন্ডিয়া এগিয়ে থাকবে। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ একটু ওদের চাইতে ভালো। সাউথ আফ্রিকা বোলিংটা ভালো, তবে ব্যাটিংটা একটু ইন্ডিয়ার চাইতে নর্মাল আছে ওদের। আমি ইন্ডিয়া সাপোর্ট করছি একটা কারণে, বিরাট কোহলির কারণে। কারণ আমার ফেভারিট ব্যাটসম্যান বিরাট কোহলি। আর ইন্ডিয়ার বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ, মিডল অর্ডার সবই ভালো। তফাৎটা গড়িতে পারে বুমরা আর কুলদীপ যাদব। কারণ আমরা দেখেছি যখন উইকেটের প্রয়োজন হয়েছে তখন কুলদীপ যাদব সেটা ব্রেক থ্রু এনে দিছে। আর দেখতেছি ওয়েস্ট ইন্ডিজের যে পিচে স্লোয়ার বল কাজ দিচ্ছে। এখনো পর্যন্ত ওয়ানডে ও টি-20তে সব মিলিয়ে 7 বার সেমিফাইনাল থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা। আর 11 বছর ধরে কোনো শিরোপার মুখ দেখেনি টিম ইন্ডিয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ ভারতের পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। লাভের আশায় ইয়ার্ড ও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিচ্ছে চট্টগ্রাম বন্দর। দেশীয় প্রতিষ্ঠানের ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের, দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দাবি। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।